প্রতিবারই মনে হয় এই তো শেষ প্রান্তে এসে গেছি, আর মাত্র কয়েকটা পা। রাতটা কাটলেই দৃশ্যপট বদলে যাবে, গল্পের পাতার মতো হালকা হয়ে যাবে বুক। অমাবস্যার গাঢ় অন্ধকার ভুরে জ্যোৎস্নারা নামবে, শীতের জমে থাকা অবসাদ ভেঙে বসন্ত এসে দাঁড়াবে দরজায়। নরকের আগুনটুকু হয়তো একটু ঠান্ডা হবে, আর একটু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসেই তো এতগুলো দিন বেঁচে আছি। কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হাত ব্যথা হয়ে এলো। কত শীত এলো কেটে গেল, হাড় কাঁপানো রাতে ঘুম এলো না। কত গ্রীষ্মে রোদ পুড়িয়ে দিল চামড়া, তৃষ্ণা মেটেনি তবুও। অপেক্ষারা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে বসে পড়ল পথের ধারে, অথচ কিছু বদলালো না, একেবারেই না। তখন বুঝলাম সব আগুনের নিভে যাওয়ার কথা না। কিছু অপেক্ষা জন্মায় অমর হওয়ার জন্যই। কিছু যুদ্ধে হেরে যাওয়াটাই শেষ সত্য। আর কিছু মানুষের ভাগ্য যত চেষ্টা করুক এক চুলও সরে না তার জায়গা থেকে। সব জেনেও আমি মাথা নোয়ালাম না, স্বীকার করলাম, কিন্তু মেনে নিলাম না। আমি অপেক্ষাতেই রইলাম। নিজেকেই নিজে ফিসফিস করে বললাম, সুদিন আসবে, আসতেই হবে। যেদিন আসবে, হয় আমার দীর্ঘ অপেক্ষার অবসান হবে, নয়তো আমি নিজেই নিঃশেষ হয়ে যাব। তবুও সুদিন আসবে, কারণ না এলে এই অপেক্ষার কোনো মানেই থাকে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। তো আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার টেবিল থেকে শুরু করেছি। নাস্তা পর্বটি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রতিদিন তো নাস্তা বানানোটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আজকে হচ্ছে অফ ক্যামেরায় নাস্তা রেডি করে নিয়েছি। এরপর নাস্তার পর্বটা শেষ করে চলে এলাম আমার ছাদ বাগানে। এসে দেখলাম গাছে বেশ কয়েকটা শসা বড় হয়ে গেছে, আর শসা কিন্তু কচি খেতেই বেশি ভালো লাগে। তো সেগুলোকে তুলে নিলাম। এরপর আমার যে জলপাইয়ের গাছটা রয়েছে, সেই গাছ থেকেও বেশ কিছু জলপাই নিচে পড়ে আছে, মানে পেকে পেকে কিন্তু জলপাইগুলো পড়ছে। আমি কিন্তু নিজ হাতে গাছ থেকে কোনো জলপাই ছিঁড়িনি, সবগুলোই কিন্তু একটা একটা করে পেকে পেকে গাছের নিচে পড়েছে, আর সেগুলোই আমি তুলে নিয়েছি। ওই যে বলতে পারেন ছোটবেলায় যেমন আমরা ফল টল গাছ থেকে পড়লে কুড়িয়ে নিতাম, তো আমি সেই স্বাদটাই উপভোগ করেছি। জলপাইগুলো কিন্তু একদম পেকে তারপর নরম হয়ে গাছ থেকে পড়েছে। তো ছাদে এসে দেখলাম যে এই গাছের দুইটা মালটাই একদম পেকে গেছে। এটা কিন্তু খুব একটা হলুদ হয় না। এই মালটাগুলোর সাইজে অনেক বড়, আর এটার স্বাদ কিন্তু টক মিষ্টি, একদম যে ফুল মিষ্টি হয় তেমনটা না, আর রস প্রচুর পরিমাণে। আর এর ফ্লেভারটা, গন্ধটা আসলে একটা জাম্বুরার মতো আসে। তো যাই হোক, সেগুলো তুলে নিয়েছি। আর এইদিকে মাশাআল্লাহ আমার বেগুন গাছে ভালোই ফুল ধরেছে। তো কবে বেগুন আসবে সেই অপেক্ষাতে রইলাম। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে সেটাও তো পরবর্তীতে শেয়ার করব। এখন আমার দিনের বেশিরভাগ সময় কেটে যায় আমার ছাদ বাগান, বারান্দা বাগান এগুলো নিয়ে। আসলে যারা গাছ প্রেমী, গাছ নিয়ে যারা থাকেন বা গাছ যারা লাগান, তাদের আসলে সময়টা এই গাছ নিয়েই কাটে। আসলে মানুষের জীবনের এক একটা সময় এক এক রকম পরিবর্তন আসে। যখন যে যেই জিনিসটার প্রতি
আকৃষ্ট হয় বা বলতে পারেন নেশার মতো, তখন কিন্তু সেটার ভেতরেই ডুবে থাকে। তো আমি বেশ কয়েক বছর পর্যন্ত অনেক বেশি গাছপ্রেমী হয়ে গেছি। তো আমার গাছ লাগাতে বা গাছ কিনতে অনেক বেশি ভালো লাগে বা আমি পছন্দ করি, যে কারণে গাছটা নিয়ে আমার বেশি থাকা হয়। তো যাই হোক, এরপরে ছাদ বাগান থেকে চলে আসলাম, গাছের কিছু পরিচর্যাও করে নিয়েছি অফ ক্যামেরায়। তাই এরপর হচ্ছে আজকে রান্নার পর্বটা সেরে নিচ্ছি। তো রান্না করতে এসে দেখলাম যে আমার অয়েল জারের অয়েলটা শেষ হয়ে গেছে, তো সেটাই আবার রিফিল করে নিচ্ছি। তো আজকে আমি রান্না করব হাঁসের মাংস, আর সেই সাথে হচ্ছে রুটি পিঠা তৈরি করব। তো যেহেতু হাঁসের মাংসটা রান্না করছি, আজকে একটা নতুন প্যানে করে রান্না করছি। আর এই ফ্রাই প্যানটা হচ্ছে আমি রিসেন্টলি নিয়েছি। আর সেটা হচ্ছে বাণিজ্য মেলা থেকে। বাণিজ্য মেলায় গিয়েছিলাম আমি কয়েকদিন আগে। যদিও আপনাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করিনি। আর আসল কথা হচ্ছে আমি ভিডিও করিইনি। যেহেতু ইদানিং ভিডিও খুব কম শেয়ার করা হয়, তাই ভিডিওটা করা হয়নি। তো আজকে রান্না করতে করতে আসলে ভাবলাম যে আমার অনেক আপুদের আছে ফ্রাই প্যানগুলো অনেক বেশি পছন্দের। তো বাণিজ্য মেলায় গিয়ে তেমন কিছু কেনা হয়নি, তাই বলতে পারেন আরও ভিডিওটা বেশিই করা হয়নি। তো সেখান থেকে আমি এই ফ্রাই প্যানটা নিয়েছিলাম। ফ্রাই প্যানগুলো দেখে ভীষণ ভালো লেগেছিল। আর রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট একটা সাইজ, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। আর এই প্যানগুলোর মধ্যে অনেক কালারের রয়েছে, প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর। তো আমার কাছে যেই কালারটা ছিল না, আমি আসলে সেটাই নিয়েছি। এটার ভেতরের অংশটা কিন্তু একটু অ্যাশ কালার, একটু হোয়াইটও না, আবার কেমন যেন একটা কালার। যাই হোক, আমি এটার রংটা সঠিক বলতে পারছি না। আর নিচের যে অংশটা সেটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে। আর সবথেকে বিশেষত্ব হচ্ছে আপনি যখন মার্কেট থেকে এই ওয়েলবার্গের যে কোনো শপ থেকে যদি এই মুহূর্তে এই প্যান্টটা কিনতে চান, তাহলে কিন্তু আপনাকে কিনতে হবে 2250 টাকা দিয়ে। আর যদি এই মুহূর্তে মানে বাণিজ্য মেলা থাকাকালীন অবস্থা আপনি যদি বাণিজ্য মেলা থেকে তাদের যে শোরুমটা দেওয়া হয়েছে ওয়েলবার্গে সেখান থেকে নেন, তাহলে সেটা 450 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। যে কোনো প্রোডাক্টের উপরে, মানে তাদের বাণিজ্য মেলায় যে প্রোডাক্টগুলো উঠিয়েছেন সব ধরনের প্যানের উপরে কিন্তু বিশাল মূল্যের একটা ছাড় রয়েছে। সব কিছুই 20% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, যেটা আপনার মার্কেট প্রাইস থেকে অনেক কম। তো সেজন্যই আসলে আমি ফ্রাই প্যানটা নিয়েছি। আর আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। এখনো হাতে 2-1 দিন সময় আছে। যারা ঢাকার মধ্যে আছেন চাইলে কিন্তু নিয়ে আসতে পারেন। এটা একদমই সীমিত সময়ের জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু মাংস বসিয়ে দিয়ে এসেছি। একদম ডিম করে রেখেছি চুলাটা। আর হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। অনেকদিন আগেই আসলে হাঁসটা কিনে আনা হয়েছিল আমি নিজে অসুস্থ থাকার কারণে। আর সেই হাঁসটা রান্না করা হয়নি। আর হাঁসের মাংসের সাথে পিঠা ছাড়া ভালো লাগে না। তো আজকেও যে খুব একটা সুস্থ বিষয়টা তেমনও না। তারপর ভাবলাম যেহেতু হাঁসের মাংস রান্না করছি, কিছু পিঠা বানিয়ে নেই। আর আমি যেহেতু খুব বেশি সময় দাঁড়িয়েও থাকতে পারি না আর বসেও থাকতে পারি না, ডক্টর একদম নিষেধ করেছে। তো সে কারণে ভাবলাম পিঠাগুলো কিভাবে তৈরি করব। দাঁড়িয়ে তো আমি চুলার পাশে বসে বানাতে পারবো না, অনেক সময় লেগে যাবে। আর চালের রুটি বানাতে এমনিতে একটু সময় লাগে, আর একা একা বানাচ্ছি এবং ভাজি করছি। তো আজকে হচ্ছে ইলেকট্রিক চুলাটা আমি রুমে নিয়ে আসছি। আর রুমে এনে সেটা একটা টুলের উপরে সেট করে নিয়েছি। আর সেই সাথে বিছানার উপরে বসে কিন্তু আজকে আমি পিঠা বানাচ্ছি। আসলে বলতে পারেন অনেকটাই বাধ্য হয়ে, কিছু করার নেই। আমার প্রচুর পায়ে ব্যথা, আর যেহেতু ইদানিং খুব বেশি ব্যাক পেইন হচ্ছে, আর বসে বসে রুটি বানানোটাও কিন্তু আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে কি আর করার, এভাবেই আসলে আমি রুটিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছিলাম। আর একটু পরপর উঠে মাংসটাও কিন্তু দেখে আসছিলাম যে কি অবস্থা, আবার নিচ দিয়ে পুড়ে লাগে কিনা। তো মাংসটা অলমোস্ট প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছি। আর রুটি পিঠার সঙ্গে যে মাংসটি রান্না করি তার মধ্যে কিন্তু আমরা কম বেশি আলুটা দিয়ে থাকি, কারণ আমরা রুটি পিঠার সঙ্গে মাংসের সাথে আলুটাও বেশি পছন্দ করি। তো সে কারণে কিছু আলু অ্যাড করে দিয়েছিলাম। তো এভাবেই কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, যদিও অনেক সময় লেগেছে, যে কারণে আজকে বাসার অন্যান্য কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এরপর চলে এলাম একটু আমার মাঝখানে রুমের বেলকনিতে আমার স্ট্রবেরি গাছগুলো দেখার জন্য। আর আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি, অনেক সুন্দরভাবে বা অনেক যত্ন করে কিন্তু গাছগুলো লাগিয়েছি। আর যত্ন পরিচর্যা কোনো কিছুরই কিন্তু কমতি হচ্ছে না। কেন জানি না স্ট্রবেরি গাছের পাতাগুলো চতুর্পাশ থেকে একদম পুড়ে পুড়ে আসে,
কেন পড়ে যাচ্ছে আমি সেটা আসলে জানি না। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু পাতাগুলো পড়ে যাচ্ছে তাই ফলও কিন্তু অনেকটাই পুড়ে গেছে। আবার কিছু কিছু পাতা বের হওয়ার আগেই কিন্তু ভেতর থেকেই পোড়া পোড়া একটা দাগ নিয়ে চলে আসছে। তো সেই জন্য গাছ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। অলরেডি আমার অনেকগুলো গাছও নষ্ট হয়েছে। হয়তোবা ভাবতে পারেন আমি হয়তোবা সঠিক যত্ন নিইনি বা কোনো ফাঙ্গিসাইড স্প্রে করিনি। আমি সব কিছু ব্যবহার করছি একদম রেগুলার সব কিছু মেনটেন করে। তারপরেও আমার এই যে স্ট্রবেরি গাছগুলোর এই অবস্থা। যাই হোক এখন ফুল দিতে শুরু করেছে। জানি না কতটুকু কি হবে। তো এখানে হচ্ছে ডিমের খোসাগুলো আমি প্রতিদিন ডিম খেয়ে এখানে খোসাগুলো রেখে দেই। তারপরে ১ দিন ২ দিন পর পর শুকানো হয়ে গেলে সেখান থেকে তুলে নেই। তো আজকেও ডিমের খোসাগুলো তুলে নিয়েছি। এখন হচ্ছে বেশ কিছু সার আমি গাছে দিয়ে দিব। আর এগুলো কিছু আছে জৈব সার, কিছু আছে রাসায়নিক সার। তো একটা ছাড়া কিন্তু আরেকটা কখনোই হতে চায় না। তো এখন অল্প কিছু সার ব্যবহার করব। তো যেই সারগুলো আমি আজকে ব্যবহার করব আর কিছু কীটনাশকও ব্যবহার করব, সেগুলো বাহিরে বের করে রেখেছি। তো সেটা আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না। যেহেতু একাই আমার ভিডিওগুলো করতে হচ্ছে। আমার ক্যামেরাম্যান নেই বা ক্যামেরা বন্দি করে দিবে এমনও কোনো সাহায্যকারী নেই। তো এরই মধ্যে হচ্ছে আমার একটা পার্সেল চলে এসেছে। তো সেই পার্সেলটাকে আমি রিসিভ করে নিলাম। আর এটা কি দেখে বলেন তো? আচ্ছা কেউ কি বলতে পারছেন এটা কি? আচ্ছা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কালো হজমি, যেটা আমরা ছোটবেলায় খেতাম। তো ইদানিং আমার চোখের সামনে এই পেস্টটা বারবার ঘুরঘুর করছিল। তো এতই বেশি দেখছিলাম যে আমার ইচ্ছে হলো আমি হজমিটা কিনে দেখি। তো আজকে সেটা অর্ডার করেছি। দেখলাম বিকেলের মধ্যে চলেও এসেছে। তো যতটুকু বুঝলাম যে খুব একটা আগের মতো টেস্ট নেই বা এটা হয়তোবা ওরকম না। তো যাই হোক ইচ্ছে ছিল অনলাইন থেকে এমনিতেও আমি কোনো কিছু কিনে কখনোই লাভবান হইনি। সেটা আপনারা আগে পরেও দেখেছেন। যাই হোক সব কাজ শেষ করে বিকেলবেলা চলে এলাম আমার বারান্দা বাগানের জন্য একটু গাছ কিনবো বলে। আসলে অনেকদিন পর্যন্ত ইচ্ছে ছিল মেয়ের বারান্দা বাগানটাকে আমি নতুন করে সাজাবো আর সেটা হচ্ছে শুধু গোলাপ দিয়ে। এখন যেহেতু গোলাপের সিজন তাই কম বেশি সব গাছেই কিন্তু গোলাপ ফুল ফুটে আছে। আর এই যে দেখেন আমি যে নার্সারি থেকে সবসময় গাছগুলো সংগ্রহ করি, এটা হচ্ছে সেই নার্সারিটা। এটা দিয়াবাড়ি মানে উত্তরা সেন্টারের পেছনে মানে উত্তরা ৩ নাম্বার যে মেট্রো স্টেশন রয়েছে সেই ৩ নাম্বার মেট্রো স্টেশনের সঙ্গেই এই নার্সারিটা রয়েছে। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় একটা নার্সারি, বিশাল জায়গা জুড়ে। আর এখানে শুধু গোলাপের সমারোহ। দেখে মনে হচ্ছে আমি গোলাপ গ্রামে চলে এসেছি। যদিও শুধু আমি নই, এখানে অনেক মানুষ এসেছে। তারা আমার মতো গাছ কিনতে না এলেও তারা এসেছে আসলে ফটোশ্যুট করার জন্য। কেউ এসেছে রিলস করতে, কেউ ছবি তুলছে, যার যার মতো। তবে আমি এসেছি আমার বাগানের গাছ কেনার জন্য। তো এখানে এসে হচ্ছে আমার এই গাছ ২ টা ভালো লেগে গেছে। ফুলগুলো অনেক সুন্দর আর এই গাছে ১২ মাসই গোলাপ ফুল ফুটবে। হয়তোবা এখন সিজনের সময় তাই অনেক বেশি। আর অফ সিজনে গোলাপ গাছে ফুল ধরে, তবে সেটা কিন্তু পরিমাণে একটু কম থাকে, এটাই স্বাভাবিক। আর এই গাছ দুটোই আমি নিব। যদিও গাছ দুটোর প্রাইস অনেক বেশি নিয়েছে। তো কত প্রাইস নিয়েছে সেটা আমি আসলে ভিডিওতে বলতে চাচ্ছি না। আর এই হচ্ছে আরো কিছু ফুল গাছ নিয়েছিলাম। আগের যে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো ছিল সেগুলো কিন্তু উপর থেকে কাজ করার ফলে যে সিমেন্ট বালু পড়েছে তখন নষ্ট হয়ে গিয়েছে। আবার কিছু ফুল নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক সেই গাছগুলো তুলে ফেলেছি আর এখন নতুন করে আবার বেশ কিছু চন্দ্রমল্লিকাও নিয়ে এসেছি। আর এই যে আমার বাগানে আগের যে গোলাপ গাছগুলো সব গাছেই কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালো ফুল এসেছে। আর এখানে আমার একটা মিস্টেকের কারণে আমার একটা গাছের ৩ থেকে ৪ টা কলিও নষ্ট হয়ে গেছে। তো এই বাগানটা কিন্তু পুরোপুরি আমি বারান্দাটা সেট করব নতুনভাবে। কিছু গাছ বাহিরে নিব আর কিছু গাছ হচ্ছে ভেতরে নিব। তো সেটা আসলে অফ ক্যামেরায় করে নিতে হবে। আর এই যে দেখেন এখানে কয়েকটা গাঁদা ফুল গাছও এনেছি। তো এই হচ্ছে ফাইনাল লুক, যেটা আমি অফ ক্যামেরায় করেছি, অনেক সময় নিয়েছি। এরপর হচ্ছে আমি আমার বারান্দাটাকে আবার নতুন করে সাজিয়েছি। তো সেটাই একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এটা কিন্তু পরের দিনের কথা, যেদিন আমি গাছগুলো এনেছি সেদিন আমার বাসায় ফিরতে ফিরতে রাত হয়েছে। আর পরের দিন হচ্ছে আমি আমার পুরো গার্ডেনটাকে সাজিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর এই যে ইয়েলো কালার ফুলগুলো দেখেন কত সুন্দর, দেখলেই না মন প্রাণ জুড়িয়ে যায়। এক কথায় এই ফুলের দিকে তাকালেই নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলো না পাওয়াগুলো ভুলে থাকা যায়।
আর বলতে পারেন এখান থেকেই আমি আমার কষ্টগুলোকে ভুলে থাকি আর দিনের ভালো সময়গুলো এখান থেকেই কাটিয়ে নিই। এই যে দেখেন স্ট্রবেরি গাছগুলো কত সুন্দর ফুলে ভরে গেছে, আর সেই গাছটা একটু একটু করে নিস্তেজ হয়ে যাচ্ছে। সব কিছু ঠিক থাকার পরেও কেন এভাবে মরে যায় আমি আসলে বুঝতে পারি না। তো যাই হোক, আবারও বলছি, কারো যদি জানা থাকে যারা স্ট্রবেরি চাষ করেছেন যে কেন এরকম হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি না এই মুহূর্তে কোন কোন ভাইয়া বা আপু আমার ভিডিওটি দেখছেন বা কে আছেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনার কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার মন ছুঁয়ে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবার একজন সদস্যই থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কেমন হয়েছে আমার বারান্দা বাগান সাজানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর এই যে শীতের সিজনে বাসায় একদমই গাঁদা ফুল আনবো না, সেটা কি করে হয়? গাঁদা ফুলের আলাদা একটা সৌন্দর্য আছে। গাঁদা ফুল জানিয়ে দেয় এখন কিন্তু শীতকাল, আর শীত মানেই গাঁদা ফুল। তাই তো গাঁদা ফুল আমিও বাসায় নিয়ে আসলাম। তো ফাইনাল লুকটা তো দেখিয়ে দিলাম, কেমন হয়েছে আবারও বলছি কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, 2 হাত গাছটা ফল ধরে 12টা, কার বাপের সাধ্য চিবিয়ে খায় ফলটি। ধাঁধার সঠিক উত্তর ছিল মরিচ, যেটা আপনারা কেউ দিতে পারেননি। তাই আজকের পর্বে কারো নাম নিতে পারছি না। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, তোমার মায়ের শ্বশুরের নাতনির ছেলের দাদু তোমার কে হয়? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমার পুরো বারান্দাটা কিন্তু আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এই দেখেন গাছের ফুলগুলো কত সুন্দর। প্রতিটি থোকায় মনে হচ্ছে 20 থেকে 25টার উপরে ফুল রয়েছে। আর ফুলের সৌন্দর্য সেটা না হয় আমি নাই বা বললাম, আপনারা নিজে থেকেই দেখে নেন। আর এর কাছে এসে দাঁড়ালে মনের কষ্ট কি আর থাকে বলেন তো? তো যাই হোক, দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।